ভারত পাকিস্তান দ্বন্দ্ব ইতিহাসের জটিল এক অধ্যায়। কাশ্মীর ইস্যু, ধর্মীয় বিভেদ, দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু মিলে দুই দেশের সম্পর্ক সবসময় চরম উত্তেজনার তুঙ্গে। ভারত সর্বদাই পাকিস্তানকে জঙ্গি উৎপাদনের কারিগর বলে দোষারোপ করে থাকে। দুই দেশের মাঝে ধর্মীয় বিবাদ ও মুসলমানদের সন্ত্রাস দেখিয়ে ভারত সবসময় মুসলমানদের উপর গণহত্যা চালায়। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিগুলো এ পর্যন্ত কতবার পাকিস্তান জয় করেছে তা সিনেমা নির্মাতাদের অজানা। কিন্তু প্রশ্ন হলো, এই বিবাদের শুরু কোথায় থেকে? চলুন সেই ইতিহাসই আজ উন্মোচন করা যাক। 1947 পর্যন্ত ভারত উপমহাদেশের সর্বমোট আয়তন ছিল 42,92,000 বর্গ কিলোমিটার। 1757 সালে পলাশী যুদ্ধে পরাজয়ের পর উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রাথমিক সূচনা হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহ আন্দোলনে ব্যর্থ হওয়ার পর মুঘল সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। এরপর ব্রিটিশ সাম্রাজ্য উপমহাদেশে একক আধিপত্য বিস্তার করে। 1858 সালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের আনুষ্ঠানিক সূচনা হয়। কিন্তু সে সময় ব্রিটিশদের আশঙ্কা ছিল ভারতীয়রা একদিন ব্রিটিশ বিরোধী বিদ্রোহ শুরু করবে। তখন তারা পরিকল্পনা করেন, এই অঞ্চল থেকে বিদ্রোহ এড়িয়ে যেতে হলে এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে হবে। এই অঞ্চলের মানুষদের মাঝে পরস্পর সংঘাত লাগিয়ে দিতে হবে, যেন তারা বিদ্রোহ ভুলে পরস্পর মারামারি আর কাটাকাটিতে লিপ্ত হয়ে থাকে। পরিকল্পনা অনুযায়ী ব্রিটিশরা ভারত উপমহাদেশে ডিভাইড অ্যান্ড রুল নামক এক নীতিমালা চালু করে। ডিভাইড অ্যান্ড রুল মানে বিভক্ত করো এবং শাসন করো। এটি এমন এক শাসন কৌশল যেখানে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে রাখা হয়। ফলে তারা এক হয়ে কখনো শাসকের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে না। ডিভাইড অ্যান্ড রুলের কিছু নীতি ছিল: ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দেওয়া, ভাষার ভিত্তিতে মানুষের মাঝে বিভক্ত তৈরি করা এবং শিক্ষা ও অর্থ সম্পদের ভিত্তিতে মানুষের মাঝে বৈষম্য তৈরি করা। সে সময় হিন্দুরা ব্রিটিশদের সহযোগিতায় আধুনিক শিক্ষা ও অর্থ সম্পদের দিক দিয়ে মুসলমানদের চেয়ে এগিয়ে যায়। এ কারণে মুসলমানরা তখন উপমহাদেশের হিন্দুদের কাছে চরম নির্যাতন, বৈষম্যতা ও তীব্র কটাক্ষের শিকার হতো। তখন বঙ্গপ্রদেশ ছিল অত্যন্ত বড় ও জনবহুল, তাই এই প্রদেশকে এককভাবে শাসন করা কঠিনের অজুহাত তোলে। ডিভাইড অ্যান্ড রুলের নীতি অনুযায়ী ব্রিটিশরা বঙ্গভঙ্গের দাবি করেন। এদিকে মুসলমানরা তখন হিন্দুদের নির্যাতনের শিকার, তাই মুসলমানদের জন্য পৃথক প্রদেশ ছিল জরুরি। এ কারণে মুসলমানরা তখন হিন্দুদের নির্যাতন থেকে বাঁচার জন্য ব্রিটিশদের সাথে ঐক্যমত পোষণ করেন। 1905 সালে বঙ্গপ্রদেশ দুই ভাগ করা হয়, যার এক অংশের নাম রাখা হয় ইস্ট বেঙ্গল আর অন্য অংশের নাম রাখা হয় ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশ আর পূর্ববঙ্গ ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ। বঙ্গভঙ্গের ফলে দুই প্রদেশের সম্পর্ক তলিয়ে যায়। বঙ্গভঙ্গের পর মুসলমানদের রাজনৈতিক চেতনা জেগে ওঠে। 1906 সালে মুসলিম স্বার্থ রক্ষার্থে পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়। মুসলিম লীগের প্রধান লক্ষ্য ছিল পূর্ববঙ্গ থেকে কংগ্রেসের আধিপত্য প্রতিরোধ করা। 1909 সালে ব্রিটিশরা ধর্মের ভিত্তিতে ভোটার নীতি চালু করেন, যেখানে মুসলিমরা শুধু মুসলিমদের আর হিন্দুরা শুধু হিন্দুদের ভোট দিতে পারবে। এই নীতি উপমহাদেশের হিন্দু মুসলিমদের রাজনৈতিকভাবে দুই ভাগে বিভক্ত করে তোলে। এদিকে বঙ্গভঙ্গের পর 1905 সালে হিন্দুরা বঙ্গভঙ্গ রদ আন্দোলনে মাঠে নামে। হিন্দুরা তখন বঙ্গভঙ্গের চরম বিরোধিতা করে। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সে সময় পূর্ববঙ্গ ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এই অঞ্চলের অধিকাংশ মানুষ ছিল দরিদ্র ও অশিক্ষিত। এ কারণে পূর্ববঙ্গের মুসলিমরা বঙ্গভঙ্গের আগে থেকেই পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে চরম নির্যাতন ও তীব্র কটাক্ষের শিকার হতো। সে সময় ব্রিটিশরা পূর্ববঙ্গের মানুষদের জন্য একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাইলে রবি ঠাকুর কটাক্ষ করে বলেন, মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়? যাই হোক, যদিও তখন হিন্দুদের বৈষম্যতার কারণে ব্রিটিশদের বঙ্গভঙ্গের স্বপ্ন সহজে পূরণ হয়ে যায়,
তবে হিন্দুদের বিরোধিতায় 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং দুই বঙ্গকে পুনরায় একত্রিত করা হয়। তখন উপমহাদেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয়। বঙ্গভঙ্গ রদের পর মুসলিমদের উপর হিন্দুদের নির্যাতন আরও বেড়ে যায়। তখন হিন্দু সংখ্যাগরিষ্ঠ বহু অঞ্চলে হিন্দুরা মুসলমানদের উপর গণহত্যা চালায়। সে সময় দিনের পর দিন ধর্মের ভিত্তিতে মানুষ এক অন্যের সাথে লড়াই করতে থাকে। তবে কিছু বছর পর মানুষ বুঝতে পারেন ব্রিটিশ বিরোধী বিদ্রোহ শক্তিশালী করতে হলে ধর্মীয় বিবাদ ভুলে হাতে হাত রেখে লড়াই করতে হবে। এরপর ব্রিটিশ খেদাও আন্দোলনে একতা গড়ে তোলার জন্য 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল বিষয়বস্তু ছিল মুসলমানদের জন্য সংরক্ষিত আসন রাখা হবে। মুসলমানরা যেসব প্রদেশে সংখ্যাগরিষ্ঠ সেখানে তাদের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার রক্ষা করা হবে। উভয় দল একসাথে স্বশাসন দাবি করবে। এই চুক্তি প্রথমবারের মতো হিন্দু মুসলিম ঐক্যের আশা জাগিয়েছে। তবে উগ্র হিন্দুত্ববাদ এই আশার আলোতে পানি ঢেলে দিয়েছে। লখনৌ চুক্তির পরও মুসলিমরা ছিল কংগ্রেসের কাছে মূল্যহীন। ঐতিহাসিক এই চুক্তির পর হিন্দু মুসলিম হাতে হাত রেখে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। তবে কংগ্রেস শুধুমাত্র হিন্দু জাতীয়তাবাদকেই মূল্যায়ন করত। 1920-এর দশকে কংগ্রেস একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হয়, যাদের উদ্দেশ্য ছিল উপমহাদেশে হিন্দুত্ববাদ কায়েম করা, মুসলমানদের স্বশাসন থেকে সরিয়ে দেওয়া। 1928 সালে নেহরু রিপোর্ট লখনৌ চুক্তিতে থাকা মুসলমানদের জন্য আলাদা ভোটাধিকার এবং সংরক্ষিত আসনের প্রস্তাব বাতিল করেন। সে সময় হিন্দুরা মুসলমানদের আযান, কুরবানি এবং অন্যান্য ধর্মীয় রীতিনীতিগুলোতে বাধা সৃষ্টি করেন। আর হিন্দুদের এসব উগ্রতা আবারও উপমহাদেশে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে। এরপর আবারও শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা। এই দাঙ্গায় উপমহাদেশের মাটি মুসলমানদের রক্তে লাল হয়ে যায়। তাই তখন আর প্রদেশ নয়, তখন হিন্দুদের হাত থেকে রক্ষা পেতে আলাদা একটি মুসলিম রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবাল 1930 সালে তিনি সর্বপ্রথম উগ্র হিন্দুত্ববাদের হাত থেকে মুসলমানদের রক্ষা করার জন্য এবং মুসলিম স্বার্থ রক্ষার্থে ধর্মের ভিত্তিতে ভারত উপমহাদেশকে ভাগ করার দাবি তোলেন। তিনি বলেন, ভারতের উত্তর পশ্চিমের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো পাঞ্জাব, সিন্ধ ও বেলুচিস্তান একত্রিত করে একটি স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র গঠন করতে হবে। 1930 সালে চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটি সর্বপ্রথম প্রস্তাব করেন। পাঞ্জাব, আফগান, কাশ্মীর, সিন্ধ, বেলুচিস্তান এই প্রদেশগুলোকে একত্রিত করে নামকরণ করা হয় পাকিস্তান। 1937 সালে কংগ্রেস উপমহাদেশের 7 প্রদেশের শাসন ব্যবস্থা নিজেদের হাতে তুলে নেয়। এরপর কংগ্রেসের হাতে মুসলিম নির্যাতন আরও কয়েক গুণ বেড়ে যায়। তখন ধর্মীয় বিদ্বেষ, এমনকি উর্দু ভাষায় কথা বলার জন্য মুসলমানদের উপর নির্যাতন করা হয়। 23 মার্চ 1940 লাহোরে মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন, ভারতের মুসলিমরা আলাদা জাতি, তাদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করতে হবে। তবে কংগ্রেস এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, এক ভারত, এক জাতি। মহাত্মা গান্ধী বলেন, ভারতকে ধর্মের ভিত্তিতে ভাগ করা অসম্ভব। 1942 সালে কংগ্রেস ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু করে। তবে এবার আর মুসলিম লীগ কংগ্রেসের সাথে আন্দোলনে যুক্ত হয়নি। মুসলিম লীগের উদ্দেশ্য ছিল ব্রিটিশদের মাধ্যমে মুসলমানদের জন্য নতুন কোনো চুক্তি বের করা। 1946 সালে ভারতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মুসলিম ভোটাররা মুসলিম লীগে ভোট করেন। এর মানে হলো মুসলিম লীগকে সাধারণ মুসলিমরা সমর্থন করছে। তখন মুসলিম লীগ ব্রিটিশ সরকারকে বলেন, ভারতের মুসলমানরা কেবল আমাদের শাসনকেই মেনে নিচ্ছে। এই নির্বাচনের পর মুসলমানদের রাষ্ট্র গঠনের দাবি আরো শক্তিশালী হয়ে ওঠে। এদিকে মুসলমানদের উপর হিন্দুদের নির্যাতন বরাবরের মতোই চলমান। তবে নির্যাতনকারীরা তখনও দেশ ভাগ না করার বিষয়ে অটল। 16 আগস্ট
1946 মুসলমানদের দাবি আদায়ের জন্য জিন্না কর্মসূচি ঘোষণা করেন। তখন কলকাতায় ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়। এরপর বাংলা, বিহার, নোয়াখালী ও পাঞ্জাব সহ অনেক জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গায় হাজার হাজার মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়। এমন পরিস্থিতিতে ভারতকে একসঙ্গে রাখা আরো কঠিন হয়ে যায়। তখন ব্রিটিশ সরকার ঘোষণা করেন ভারতকে স্বাধীন করা হবে এবং ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু তখনও কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোনো সমঝোতা হয়নি। 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন ভারত উপমহাদেশকে বিভক্ত করার পরিকল্পনা করেন। তখন ইচ্ছে না থাকা সত্ত্বেও কংগ্রেস এই পরিকল্পনা মেনে নেয়। তিনি উপমহাদেশকে সনাতন ও ইসলাম এই দুই ধর্মের ভিত্তিতে ভাগ করার ঘোষণা করেন। অবশেষে দেশ ভাগ করা হয় ধর্মের ভিত্তিতে। তবে ব্রিটিশ সরকার এই বন্টনে বড় এক ঝামেলা লাগিয়ে দেন। ডিভাইড অ্যান্ড রুলের কথা তো মনে আছে নিশ্চয়ই। ডিভাইড অ্যান্ড রুল বাস্তবায়নের জন্য ব্রিটিশরা সর্বপ্রথম হিন্দুদের আধুনিক শিক্ষার দিক দিয়ে এগিয়ে নেন। এরপর শিক্ষা ও অর্থ সম্পদের ভিত্তিতে হিন্দু মুসলিম ভাগ করে দেন। হিন্দু মুসলিম ভাগের পর হিন্দুদের হাতে মুসলিম নির্যাতন শুরু হয় এবং দেশ ভাগের প্রয়োজনীয়তা দেখা দেয়। ডিভাইড অ্যান্ড রুল মানে শুধু ভাগ করা আর শাসন করাই নয়, বরং এই বন্টন এমনভাবে কার্যকর করা হয় যেন বন্টনের পরও ধর্মীয় এই দাঙ্গা অনির্দিষ্টকাল পর্যন্ত লেগে থাকে। আর এই দাঙ্গা লাগিয়ে রাখাই ডিভাইড অ্যান্ড রুলের মূল উদ্দেশ্য। দেশ ভাগের পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো যেমন পশ্চিম পাঞ্জাব, সিন্ধ, বেলুচিস্তান, পূর্ববঙ্গ এই প্রদেশগুলো পাকিস্তানের অধীনে চলে আসে। তবে কাশ্মীর ভারত কা হিস্সা হ্যায়। कश्मीर हमारा है। তাহলে কাশ্মীর কার? কাশ্মীর ইস্যু ভারত পাকিস্তান চলমান দ্বন্দ্বের মূল কারণ। এই বিবাদের শেষটা হয়তো গাজওয়াতুল হিন্দ বা অন্য কোনো রক্তক্ষয়ী যুদ্ধ। তবে শেষটা অজানা হলেও এই বিবাদের শুরুর গল্পটা ইতিহাস স্পষ্ট করে রেখেছে। উপমহাদেশে ব্রিটিশ শাসনের ৭৮ বছর পার হয়ে যাচ্ছে। তবে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্ব দিন দিন জটিল হয়ে যাচ্ছে। কাশ্মীরের ইতিহাস উপমহাদেশের জটিল এক অধ্যায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ কাশ্মীরে ভারতের আধিপত্য ও কাশ্মীরে মুসলিম নির্যাতন এবং কাশ্মীরের সম্পূর্ণ ইতিহাস নিয়ে আলোচনা হবে এই ভিডিও সিরিজের আগামী পর্বে।